তোরা এমন একটা বাথরুম সেমরি, তোর এসব প্ল্যান প্যান প্যানানি মঙ্গলে যাই বোকা। চুপচাপ যেমন প্ল্যানিং হয়েছে তেমনই চলবো। রাফাতের সাথে আদ্রিস বলে। এক্স্যাক্টলি। আর আপাতত এখন আমাগো গলা ভেজানোর ব্যবস্থা কর, যা। আমি? হ্যাঁ, তুই না তো কে? শুধু তো বই নিয়ে চিত হয়ে থাকিস, না তো আক্কাইসের বইয়ের মতো ভ্যাটকাইয়া ঘুমাই থাকোস, কোনো কাজের না তুই। আরশির কথায় মুখটা বলদের মতো করে আছে শিমু। ও এখন কি প্রশ্ন করবে তা সবার জানা, তাই ওকে আগেই থামিয়ে নিবিড় বলল, আকাইসা কেডা সেটা তো জানা লাগবো না, আপাতত ড্রিঙ্কস নিয়ে আয় যা। চুপচাপ মাথা চুলকে ওখান থেকে উঠে আসলো। একেবারে বাম পাশের কর্নারের দিকে সব খাবারের ব্যবস্থা করা। সেখানে গিয়ে সার্ভেন্টকে বলে 5টা গ্লাস ট্রেতে নিয়ে হাঁটা ধরল। 7-5 ভেবে ভেবে হাঁটতে গিয়েই কিছু একটার সাথে ধাক্কা লেগে হোঁচট খেয়ে পড়তে নিলেই হাতের গ্লাসগুলো সহ শিমুকে কেউ ধরে ফেলল। ভূত প্রেতাত্মা। স্টপ স্টপ, কোনো ভূত নেই, আমি মানুষ। পুরুষালী ভরাট গলাটা শুনে শিমু ভয়ে বন্ধ হয়ে যাওয়া চোখ খুলে তাকালো। সাদা কালোর একটা ফর্মাল ড্রেস আপে একটা সুদর্শন চেহারা তার সামনে দাঁড়িয়ে। উজ্জ্বল শ্যামলা গড়নের রং, ঘন ভ্রু, সুগভীর চোখ তার দিকে চেয়ে আছে। লোকটা বেশ লম্বা। শিমুর হাইট ঠিকঠাক হওয়ার পরও তার গলা সমান, কিন্তু এই সুদর্শন চেহারার লোকটাকে শিমুর ভীষণ চেনা লাগে, কিন্তু কথায় দেখেছে কিছুতেই মনে করতে পারছে না। আর ইউ ওকে? আগন্তুক হতে আগত প্রশ্নে শিমু চমকে উঠে, নিজেকে ঠিক করে সজাগ হয়ে দাঁড়ায়। হ্যাঁ ঠিক আছে, থ্যাঙ্কস। এত লোক সমাগমে একটু দেখে শুনে চলাফেরা করবেন, তাহলে আর আসবে না। শিমু ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কে? লোকটা খানিক ঝুঁকে বেশ ভাবুক মুখ করে ফিসফিস করে বলে ওঠে, ভূত পেত আর আত্মা। শিমু চোখ বড় করে তাকায়। অন্যান্য কথা তার ঘটে পৌঁছাতে দিবে হলেও এই লোকটা যে তাকে একটু আগে কথা নিয়ে খোঁচা দিল তা সে বেশ বুঝতে পেরেছে। কোনো রূপ উত্তর না করেই হাতের ট্রেটা শক্ত করে ধরে গটগটিয়ে হাঁটা ধরল। ওদের কাছে যেতেই নিবিড় বলল, তুই কি কোম্পানি থেকে অর্ডার দিয়ে আনাইলি যে এত দেরি লাগলো? শিমু কিছু বলতে নিবে তখনই আরশি পাশ থেকে খোঁচা দিয়ে সিঁড়ির দিকে ইশারা করতেই দেখল দ্য ওয়ান অ্যান্ড অনলি সিরিয়াস উপস মেঘালয় চৌধুরী নেমে আসছে। কালো রঙের শার্ট আর প্যান্টের ফর্মাল ড্রেসের উপর নেভি ব্লু রঙের ব্লেজারটা একটু বেশি দারুণ লাগছে। স্পাই করা চুলগুলো জেল দিয়ে সেট করা, কালো রঙের জুতাটা পায়ে গট গট করে নেমে আসছে সিঁড়ি বেয়ে। ইয়ার, আমি ছেলে হয়ে ক্র্যাশ খাইয়া গেলাম। মেঘালয় বাইরে পুরো আগুন লাগতেছে, মায়াগো লাইন পড়ে যাইব আজ। নিবিড়ের কথায় পিষ্টে আরশি বলে, আর সেই লাইন কাট করে শালিদের লাইনে যাতে শুধু আমরাই থাকতে পারি সে ব্যবস্থাই করতে হবে। তখন আদ্রিস বলে, যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া আরশি মানে পড়শির ঘুম নাই। আর ঠাস করে এক ঘা বসিয়ে দিল আরশি, দিয়ে বলল, থাম, আমাগো হিরোইন রে ধইরা আনি, ওই গাধাটা মানুষ হলে এত খাটনি করা লাগতো না। বলেই ডিভান থেকে উঠে হাঁটা ধরে। কিছুক্ষণ যেতেই পা দুটো আটকে যায় আরশির, চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায়, মুখটা হা হয়ে যায়। ও পারে না ঠাস করে পড়ে যেতে। ডিপ অ্যাশ কালার শার্ট পরায় আবরারকে যেন আরেক ধাপ বেশি হ্যান্ডসাম লাগছে। আরশি মনোমুগ্ধের মতো
এগিয়ে গেল। গুড ইভিনিং। রিনরিনিয়ে বলা কণ্ঠস্বর পেয়ে আবরার পেছনে তাকায়। গুড ইভিনিং। আরে আরশি যে, হোয়াটসঅ্যাপ? গুড, আপনাকে দেখার পর একটু বেশি গুড। আরশির এহেন কথায় আবরার ফিক করে হেসে দিয়ে বলে। তাই নাকি মিস আরশি? আরশি তো খুশিতে গদগদ হয়ে পড়ে। আবরারের দেখা পেয়ে পালকের কথা ভুলে ও আবরারের সাথে গল্প জুড়ে বসে। ले ठेला होइसे एबार आरशी तो गया साथ में उसका प्लान भी। আদ্রিসের কথায় নিবিড় বলে। ইয়া রাফাত, আরাব ভাই না? উনি এখানে যে, তোদের পরিচিত? হ্যাঁ, মামুর বিজনেসে এবার ভাইয়ের বাবার সাথে ভালো সম্পর্ক, প্রায় 1 বছর ধরে। সেই সুবাদে ওনাদের বন্ধুত্ব। আজকে মামু আর বাবার সব কাছের বন্ধুরাই এসেছে তাই। তুই জানতি যে তোদের ফ্যামিলির সাথে কানেকশন আছে আরাব ভাই আর? আমি জানলে কি তোরা জানতে পারতি না? আমি সেদিন বাবার সাথে ইনভিটেশনে গিয়ে জানতাম। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের পার্টিটা তাহলে শুরু করা যাক। রমজান চৌধুরীর কথায় সকলে সেদিকে ফিরে মনোযোগী হলো। উনি মাঝখানে দাঁড়িয়ে আবারও বললেন। আজকে আপনাদের মাঝে দুজনকে পরিচয় করিয়ে দেব। যদিও একজনকে আপনারা আগে থেকেই চেনেন, আমাদের বাড়ির একমাত্র জাওয়াতা ইশতিয়াক মাহমুদ তিয়াস। আরেকজন হলো আমার একমাত্র ছেলে মেঘালয় চৌধুরী, যে দীর্ঘ 6 বছর পর দেশে ফিরেছে। মূলত ছেলেকে ওয়েলকাম করতে আর নাতনির জন্মদিন উপলক্ষে পার্টি। পারিবারিক কিছু ঘটনার কারণে বার্থডের দিন সম্ভব হয়নি, বাট হোপ এভরিওয়ান উইল এনজয় টুডে। বলেই সকলে করতালি দিয়ে ওয়েলকাম জানালো। রাফাত, আদ্রিস, নিবিড়, শিমু সবাই গিয়ে তিয়াসের সাথে কথোপকথন শুরু করলো। তিয়াস হলো রুচিতার স্বামী। তিয়াস ব্যবসায়িক কাজে দেশের বাইরে বেশিটা সময় কাটায়, যার দরুন রুচিতা এ বাড়িতেই বেশি থাকে। তিয়াসের সাথে বাকিরা পূর্ব পরিচিত হলেও মেঘের সাথে এই প্রথম পরিচয় রুচিতার। বিয়ের সময়টাতে মেঘ সুদূর প্রবাসীতে ছিল। এর মাঝেই আরেকজন এসে মেঘের পাশে দাঁড়ালেই শিমুর মুখ কালো হয়ে যায়। মেঘ তাকে তিয়াসের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, হি ইজ মাই ফ্রেন্ড আয়ান ধ্রুব। ওরা সুইজারল্যান্ডে একসাথে স্টাডি কমপ্লিট করেছে। নাও হি ইজ এ লেকচারার অফ এনএসইউ। ধ্রুব সকলের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। শিমুর দিকে তাকাতেই ও চোখ নামিয়ে নিল। এবার মনে পড়েছে শিমুর। এই লোকটাকে তো সেদিন দেখেছিল মেঘ ভাইয়ের সাথে। সেদিন মেঘ ভুল বুঝে পালককে থাপ্পড় দিয়েছিল। এই লোকটাই মেঘকে নিয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ কথার মাঝে তিয়াস বলল, তা আমার আরেকজন শালী কোথায়? তাকে তো দেখতে পেলাম না এসে থেকে। রাফাত উত্তর দিয়ে বলল, পালক তো সেই সকালেই গেছে, এই পর্যন্ত এলো না। ওকে আনতে গিয়ে রুচি আপুও 2 ঘন্টা পার করে দিল। শিমু পাশ থেকে বলল, আচ্ছা আমি যাই, গিয়ে ধরে আনছি দুটোকে। তার আর প্রয়োজন হবে না, এই তো আমরা এসে গেছি। পেছন থেকে রুচিতার কণ্ঠে ফিরে তাকায়। মেঘ তাকাতেই যেন হার্টবিট মিস করে গেল। রুচিতার পাশে পালক দাঁড়িয়ে আছে, পরনে কালো রঙের লং ফুল স্লিভ গাউন, যার উপর ছোট ছোট নীল রঙের পাথরগুলো ঝিলমিল করছে। আলগা করে খোপা করা চুলের ভাঁজ থেকে এলোমেলো চুলগুলো ছড়িয়ে আছে। কাঁধ আর কপালে চিকন নেকলেসটা গলার চিকচিক করে শোভা আরও এক ধাপ বাড়িয়ে দিচ্ছে। মেঘালয় বুঝে না এতটা সুন্দর কেন লাগছে মেয়েটাকে। মেঘের চোখ পালককে যেন পরীর মতো লাগছে। আরে আপু, এত দেরি করলে কেন? আর বলিস না নিবিড়, আমি গিয়ে দেখি তোর ওই বান্ধবী রেডি না হয়ে মুখ ফুলিয়ে বসে আছে। শাড়ি সে পরবে না, 1000 বার বলার সত্ত্বেও পরবে না। ওর নাকি ভালো লাগছে না কিছু, আর কি করার, তাও জোর করে এই গ্রাউন্ড পরিয়েই আনলাম। আজ বউকে দেখবো না শালিকে? আমি তো এই নিয়েই কনফিউজ। কারো দিক থেকে তোর চোখ ফেরানো যাচ্ছে না। তিয়াসের কথায় গাল প্রসারিত করে হেসে দেয় সবাই। এবার রাফাত বলে ওঠে, সবাই যখন উপস্থিত তাহলে পার্টি শুরু করা যাক। সবাই একসাথে বলে,
শিওর। রাফাত একদম সেন্টারে গিয়ে দাঁড়িয়ে মাইকটা হাতে নিয়ে বলে, অ্যাটেনশন এভরিবডি, অনেক তো হলো পরিচয় গ্রেটিং, এবার নতুন এন্টারটেনমেন্ট হোক। তো আজকের পার্টির মেইন চার্ম শুরু হবে একটা দুর্দান্ত ডান্স পারফরমেন্স দিয়ে। এখানে সবাই অ্যাটেন্ড করতে পারবে অ্যাজ আই কাপল। বলেই হাততালি দিল সবাই একসাথে। মিউজিক লাইট অফ বলে ঝলঝল করা আলো বন্ধ হয়ে গেল। মুহূর্তেই জ্বলে উঠল লাল নীল রঙের হরেক রকমের টিমটিমে আলো, আর ব্যাকগ্রাউন্ডে সফট মিউজিক। সবার আগে তিয়াস রুচিতার সামনে হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে বলল, সো মাই ভিলিয়ম মে উই। সবার সামনে তিয়াসের এমন আচরণে রুচি বেশ লজ্জা পেয়ে গেল। আদৃশ আর নিবিড় বলল, কমন আপু, গো ফর ইট। দ্বিধাবোধ কাটিয়ে রুচি হাত বাড়িয়ে দিল। তিয়াস ওর হাত ধরে এগিয়ে নিয়ে ধীরে নাচতে শুরু করলো। একে একে সবাই পার্টনার বেছে নিয়ে নাচা শুরু করেছে। রাফাত, শিমু, আদৃশ, পালক, নিবিড়, আরশি সবাই যুগলভাবে নাচা শুরু করেছে। থিমটা ঠিক এমন যে প্রায় 2 মিনিট পর পর গান চেঞ্জ হবে আর তার সাথে পার্টনার। গানের তালে জুটি পরিবর্তন হয়ে নাচ চলতে থাকবে এভাবেই। প্রথম কিছু মিনিট এভাবেই চলার পর পার্টনার চেঞ্জ হয়ে রাফাত আর আরশি, নিবিড়ের সাথে শিমু আর আদৃশের কাছে রুচি আপু আসে। সবাই বেশ আনন্দের সাথেই নাচতে থাকে। এর মাঝে পালক পড়ে বিপদে। পার্টনার চেঞ্জ হয়ে ও এসে আবরারের কাছে। এখন চলে যাওয়াটা অপমান করা হবে, আর নাচটাও কেমন দ্বিধাবোধ করছে। তোমার কি আমার পার্টনার হতে খুব প্রবলেম হবে মিস? আবরারের কথায় কিছুক্ষণ তাকিয়ে পালক না সূচক মাথা নাড়ায়। আবরার হাত বাড়িয়ে দিলে আস্তে করে হাতটা এগিয়ে দেয় পালক। আবরার এক হাতে ওর হাত রেখে বেশ দূরত্ব রেখেই নাচতে থাকে। কিন্তু এদিকে কারো চোখ মুখ শক্ত হয়ে এসেছে। পালককে এভাবে অন্য কোনো ছেলের সাথে নাচতে দেখে মেঘের প্রচণ্ড রাগ হচ্ছে। চুপচাপ হাত মুষ্ট্র করে এক কোনায় দাঁড়িয়ে আছে। এ পারছে না পালককে টেনে হিঁচড়ে নিয়ে আসতে। বেশ কয়েক মুহূর্ত ওভাবে দেখার পর মেঘালয়ের মেজাজটা যেন নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল। 7-5 না ভেবে বড় বড় পায়ে এগিয়ে গেল পালকের দিকে। আর তখনই মিউজিক আর লাইট চেঞ্জ হলো, তার সাথে পার্টনারও। পালক এসে কারো বুকের সাথে ধাক্কা লাগলো। দ্রুত সরে যেতে নিলেই একটা বলিষ্ঠ হাত তার কোমর ধরে টেনে নিজের কাছে নিল। এহেন কাজে পালক অবাক হয়ে ঘাড় উঁচিয়ে তাকাতেই নীলাভ চোখ জোড়ার মালিকের তীক্ষ্ণ দৃষ্টিতে নয়ন মিলল। বেশ রেশ পূর্ণ দৃষ্টিতে চেয়ে আছে মেঘালয় তার দিকে। পালকের সকালের কথা মনে হতেই নিজেকে ছাড়িয়ে সরতে নিলেই মেঘ 2 হাতে দৃঢ়ভাবে জড়িয়ে ধরে পালকের কোমর। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, এক চুল নড়াচড়া করার চেষ্টা করলেই করে তুলে নেব। মেঘের মুখ থেকে এ কথা পালক কল্পনাতেও শুনবে বলে ভাবেনি। হাঁ করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মেঘের দিকে। পা দুটো জমে গেছে। মেঘ আস্তে করে নিজের এক হাতের মাঝে পালকের চিকন আঙ্গুল গলিয়ে দিল। আরেক হাতে পালকের হাত নিয়ে নিজের কাঁধের উপর রেখে তার কোমরটা শক্ত করে ধরে মৃদু তালে নাচা শুরু করলো। পালক চোখ মুখ খিচে নিচে তাকিয়ে আছে। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বাড়ছে। শীতল স্পর্শে পালকের সমস্ত কায়া জুড়ে শিহরণ বয়ে যাচ্ছে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই থামছে না ভেতরের তোলপাল, কিছুতেই না। এদিকে শিমু নিবিড়ের থেকে সরে এবার পেছনে অপ্রীতিকর জায়গায় ধ্রুব নামক লোকটা খুব স্বাভাবিকভাবে তার সাথে নাচলেও তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। সরে যাওয়ার শক্তিটুকুও পাচ্ছে না। কিন্তু বলবে কাকে? এই আরশি বেয়াদবটা এবার পার্টনারের
আবরার ভাইকে পেয়ে যেন চাঁদ হাতে পেয়েছে, অন্য কোনো দিকে তাকাচ্ছেই না। গান আবারও পরিবর্তন হলো। এই সুযোগে পালক নিজেকে ছাড়িয়ে সরতে নিলেই মেঘালয় শক্ত করে জাপটে ধরে দু হাতে। পালকের শরীরে রীতিমতো কম্পন ধরেছে। এই গরমের সময়ও তার শীত করছে ভীষণ। কাঁপা কাঁপা চোখে নিচের দিক চেয়ে আছে। মেঘালয় তার আঙ্গুলটা পালকের থুতনিতে রেখে মুখটা উঁচু করে নিজের মুখ বরাবর নিয়ে আরেকটু ঝুঁকে এলো। গানের তালে আবারও নাচা শুরু করে, সাথে মৃদু স্বরে তাল মিলিয়ে গাইতে লাগলো। देखा हजारों दफा आपको फिर बेकरारी कैसी है संभाले संभलता नहीं ये दिल कुछ अफवाह में बात ऐसी है। গানের সাথে মেঘের উষ্ণ শ্বাস পালকের সারা মুখে ছড়িয়ে পড়ছে। পালকের সারা শরীরে কম্পনের মাত্রা বেড়ে যাচ্ছে। কিছুতেই সামলাতে পারছে না, দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। হাঁটু ভেঙে পড়ে যেতে নিলেই দু হাতের বন্ধন আরো দৃঢ় হলো। তাল সামলাতে না পেরে এক হাতে খামচে ধরল শার্ট। দূরত্ব একেবারে ঘুচে গেল। নিজের গালে খোঁচা খোঁচা দাড়ির ঘষায় সারা বদনে বিদ্যুৎ খেয়ে গেল। ধপ করে আলোগুলো জ্বলে উঠতেই পালক সরে দাঁড়ালো। হাত পা কাঁপছে, গাল দুটো যেন টকটকে হয়ে গেছে। এত লজ্জা ওর কোনো দিনও লাগেনি। বা পাশের গালটায় যেন এখনো স্পর্শ লেগে আছে। কোনো দিক না তাকিয়ে এক ছুটে অন্যদিকে চলে গেল। আরে আরে, ছুটছিস কোথায়? পড়ে যাবি তো। রুচির সাথে ধাক্কা লাগতেই পালকের দু হাত ধরে রুচি পালক কোনো রকম আমতা আমতা করে বলে, আসলে এমনি ওই দিকটায় অনেক লোকজন, তাই রাফাতদের কাছে যাচ্ছি। রাফাতের কাছে পরে যাস, ওরা বসেছে ওদের আজাইরা গল্প নিয়ে। তুই একটু আমার সাথে আয় না আফু। বলেই পালকের হাত ধরে টেনে নিয়ে গেল রান্নাঘরে। সেখানে নীলাশা আর আঞ্জুমান খাবার বেড়ে সাফ করে দেয়, খাবার এগিয়ে দিচ্ছে। তারা টেবিলে নিয়ে সাজাচ্ছে। পালক যেতেই নীলাশা বলে, আপু মা আইসো, আমাদের একটু সাহায্য করো। রুচিকেই বলতাম, কিন্তু মিষ্টি খুব জ্বালাচ্ছে। এতদিন পর বাবাকে পেয়ে একটু কাজ ছাড়া করছে না। মা বাবা দুজনকেই ওর চাই। নীলাশার কথায় পালক মিষ্টি হেসে বলল, আরে ঠিক আছে, কি করতে হবে দাও তো, আমি এই করছি। আর আপু তুমি যাও তো ভাইয়ার কাছে, এতদিন পর এসেছে ভাইয়া, এত দূরে দূরে থেকো না তো। শেষের কথাটা শয়তানি করে বলল পালক। রুচিতা পালকের পিঠে আস্তে করে চাপড়ে বলল, এই তোর সবগুলো ভীষণ পাজি, তোরা সবগুলো ভীষণ পাজি হয়েছিস। ঠিক তখনই রান্নাঘরের বাইরে থেকে তিয়াসের ডাক আসে। রুচি, এদিকে আসো তো। তিয়াসের মতো পালকও টেনে টেনে বলল, রুচি যাও তো, তোমার বাবুর আব্বুর ডাকছে। রুচিতা পালকের মাথায় আলতো থাপ্পড়ে চলে গেল। আঞ্জুমান হেসে বলল, তোরা পারিস বাবু, এত দুষ্টু হয়েছিস। পালক হেসে এগিয়ে গেল, হাতে হাতে এগিয়ে দিচ্ছে সব কিছু। তখন নীলাশা বলল, তোর আঙ্কেলের খুব স্পেশাল ফ্রেন্ড এসেছে কোরিয়া থেকে। উনি ঢাকার বাসিন্দা হলেও ব্যবসায়িক কাজে ওনার বসবাস ওখানেই বেশি। ওনার ছোট মেয়ে আর স্ত্রীকে নিয়ে কোরিয়ার সিউল শহরে থাকেন। বন্ধুত্বটা শুধু ব্যবসায়িকই না, তোর আঙ্কেল ইবনাথ আর হিয়াজ ভাই সকলে একই কলেজে পড়াশোনা করেছিলেন। পরিচয়তে মাপকাঠি সুদূর বড়। এই তো দিন দুয়েক হলো দেশে ফিরেছি। হিয়াজ এহসান তোর আঙ্কেল বারবার বলে দিয়েছেন ওনাকে আজ যেতে দিবেন না। আজ উনি আমাদের সাথেই থাকবেন। আর ওনার বড় ছেলে তো তোদের ভার্সিটিতেই পড়ে, চিনিস তো? নীলাশার কথায় কপাল জড়ো করে বলল, কার কথা বলছো মামুনি? আরে আরবের বাবা হিয়াজ এহসান, উনি তো তোর আঙ্কেলের স্পেশাল ফ্রেন্ড। ঠোঁট গোল করে ও বলল, আচ্ছা এবার বুঝলো।
রাফাতের থেকে শুনেছিল আবরারের বাবা আর রমজান চৌধুরী ব্যবসায়িক বন্ধু অনেক আগে থেকেই। তাই তো আজকের পার্টির স্পেশাল গেস্ট ওনারা। নীলাশাদের সাথে কিছুক্ষণ সাহায্য করে বেরিয়ে এলো পালক। ওদের হুড়হুড় দলের একটাকেও চোখে পড়ছে না। কে কোথায় পড়ে আছে ওরাই জানে। আমি কিন্তু ঠিকই খেয়াল করেছি, পার্টনার চেঞ্জ হয়ে যখন আবার ভাইয়ের সাথে পালকের টান ছিল, ম্যাক ভাইয়ের মুখটা দেখার মতো ছিল। ওনার মুখ দেখে স্পষ্ট যে উনি জেলাস। হ্যাঁ, আমিও দেখেছি। উনিও দেখেছে। তুই তো হাঁ করে আরাব ভাইরে গিলতেছিলি, আর যখন ভাইয়ের সাথে তোর টার্ন আসলো তুই দিন দুনিয়া কিছুই দেখিসনি। আরশির কথায় তেন তেন করে উত্তর দেয় শিমু। তোর সমস্যা কি? তুই নিজেও তো ধ্রুব ভাইয়ের সাথে ভালোই কোমর দুলিয়ে নাচছিলি মুটকি। ছি, এসব কি ধরনের ভাষা? এবার নিবিড় বলে, তোকে ভাষাভাষী বাদ দে। আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের প্ল্যানিং পজিটিভ সাইন দিচ্ছে। মেঘ ভাই যেভাবে আফুরে নিয়ে নাচছিল, পার্টনার চেঞ্জের সময়ও যেতে দেয়নি, আমি স্পষ্ট দেখেছি। তারপর আর দেখতে পারিনি। এই যে এই বলদটা ঢ্যাং ঢ্যাং করে আমার সামনে এসে পড়েছে বলে ঠাস করে এক চাপড় দেয় আরশির মাথায়। উফ, আমাকে মারছিস কেন তোরা? আমার প্ল্যানই তো এতটা হলো, তোদের উচিত আমাকে ধন্যবাদ দেওয়া। ধন্যবাদ? তোর জুতা দেওয়া উচিত, জুতা। শালি আবার ভাইয়ের পায়ে ধিন ধিন করা শুরু করছিল। তোর ধিন ধিন করার জন্য আমার বাকি সিনটুকুও দেখতে পারেনি। আফু, কি ভাইয়ের সাথে এটা করবি তুই? নিজেও চুইংগামের মতো চিপকানোর প্ল্যান আছে নাকি আবার ভাইয়ের সাথে? রাফাতের কথার পৃষ্ঠে উত্তর দিতে দিতে আরশি আর রাফাত দুটো মিলে আবারও ঝগড়া শুরু করে দেয়। আবে থাম তোরা, মেলা হয়েছে তোকে ঘ্যান ঘ্যান। এবার শোন, আমার মাথায় একটা প্ল্যান আসছে। এদিকে আয় আয়, আসতে বলবো, না তো কেউ শুনে ফেলবে। আদৃশের কথায় সবাই দ্রুত ঘুচিয়ে আবারও কাছাকাছি এসে বসে। আদৃশ ফিসফিসিয়ে বলে, শোন, রাফাত তো বেশ অনেকদিন ধরেই ঘুরতে যাওয়ার জন্য জিদ ধরে বসে আছে, এটা সবাই জানে। এবার বড়দের বলে চল একটা ট্যুর দিয়ে দিই সবাই। ঘুরতে গেলে মেঘ ভাইয়াও সময় পাবে আপুর সাথে, আর আমাদেরও ঘোরাঘুরিটা হয়ে যাবে। নাই তো এভাবে সারাদিন একজন অফিসে আরেকজন ক্যাম্পাসে বসে থাকলে ঘন্টাটাও হবে না। আদৃশের কথার পৃষ্ঠে রাফাতও ফিসফিসিয়ে বলে, হ্যাঁ, এটা একেবারে হাসা কইছস দোস্ত। আমগো ঘুরোঘুরি হবে আর ওগো লাইনও। শিমু বেশ ভাবুক হয়ে ওদের মতোই ফিসফিসিয়ে বলে, কিন্তু যাবি কি করে? আই মিন, সবাইকে রাজিও তো করাতে হবে। মেইন কথা, মেঘালয় ভাইয়া যেতে চাইবে তো? আরে যাবে না, আলবাত যাবে। আমি তো আগেই ভাইয়াকে রাজি করাইছিলাম। আফু অ্যাক্সিডেন্টটা আর এই পার্টির জন্য পিছিয়ে গেছে, এবার আবারও জিদ ধরবো যাওয়ার জন্য। তাহলে তো হয়েই গেল, এক্সামটাও হয়ে গেছে, আপাতত রিল্যাক্সে আছি, এটাই বেস্ট টাইম হবে। ডান। আরশির কথায় সকলে একসাথে বলে ওঠে, ডান। হোয়াট? পেছন থেকে আসা শব্দে পাঁচটা সরে বসে। রাফাত অপ্রস্তুত হেসে বলে, আরে আপু, তোরেই তো খুঁজতেছিলাম, কই ছিলে এতক্ষণ? আয় আয় বস। মামুনি ডেকেছিল একটু, তাই গেছিলাম। তোরা কিসের প্ল্যানিং করছিস? কিসের ডান? আরশি এসে পালকের পাশে বসে বলল, আরে দোস্ত, তোরে বলছিলাম না সবাই মিলে এক্সামের পর একটা ট্যুর দেব, সেটাই প্ল্যানিং করছি। ইয়েস আপু, এবার একটা ধুমধারাক্কা ট্যুর দেওয়া হবে। মেলা দিন ঘুরতে যাওয়া হয় না। আদৃশের কথায় সবগুলো একসাথে অহট্টগোল করে উঠল। পালক ওদের থামিয়ে দিয়ে বলল, তা ঠিক আছে, কিন্তু এই মাতাজি মুখটা এমন 525 করে রেখেছে কেন? পালকের কথায় সবাই শিমুর দিকে তাকিয়ে দেখে ও মুখটা ঠিক এমন করে রেখেছে যেন ওর হাতে ছুরি ধরিয়ে কেউ খুন করতে বলছে। এই বলদের জন্য যদি প্ল্যানে চোটপাট হয়, আই সোয়ার ওরে আমি মাঝ রাস্তায় ঝাঁটাপিটা করবো। বিড়বিড় করে আরশি উঠে গেল শিমুর পাশে গিয়ে বলল, আর কেন বুঝছিস না? ওনার পড়াশোনায় ক্ষতি হয়ে যাবে, সেই চিন্তা করছেন উনি। শোন ভম্বল, তুই যদি ট্যুরে যাওয়া নিয়ে প্যানপেনানি করিস, তোরে বোম মেরে আগে আকাশপথে পাঠাবো, দেন আমরা যাব স্থলপথে। মাইন্ড ইট। ওদেরকে থামিয়ে দিয়ে পালক বলল,
বেশ, এসব নিয়ে পরে প্ল্যানিং করিস, আপাতত চল, আঙ্কেল আন্টি সবাইকে ডাকছে। বলে উঠে হাঁটা ধরল সকলে। বিশাল বড় ডাইনিং টেবিলে হাজারো রকমের বাহারি খাবার সাজানো, দেশি বিদেশি চাইনিজ সব প্রকার আইটেমই আছে। আজকে সকলে একসাথে বসে ডিনার করবে বলে সাথে দুজন মেহমানও উপস্থিত। ঘড়ির কাঁটা 11টায় পৌঁছিয়েছে। দীর্ঘ সময় ধরে অ্যারেঞ্জ করে আলাপচারিতা করে শুভ কামনা জানিয়ে সকল অতিথিরা বিদায় নিয়েছে। শুধু হিয়াস এহসান আর তার ছেলে আবরার এহসান উপস্থিত। অবশ্য তারা নিজ ইচ্ছেতে থাকেনি। রমজান চৌধুরী বন্ধুকে এতদিন পর পেয়ে আর ছাড়তে চায়নি, তাই আজকের রাতটা এক প্রকার জোর করেই রেখেছে ওনাদের। তাই আবরারকেও বাধ্য হয়ে থাকতে হয়েছে। খাবার টেবিলে যেন আজ জাঁকজমক কানায় কানায় উপসে পড়ছে। চৌধুরী বাড়ির সকল সদস্য মেহমান হিসেবে আবরার ও তার বাবা, পালকরা 6 জন বন্ধু আর মেঘালয় চৌধুরীর বন্ধু মানে ধ্রুব আছে। সংসার, ব্যবসা, কাজ এসব ব্যস্ততার সকলের একসাথে হওয়ার সুযোগ খুবই কম হয়। তাই আজকে এমন একত্রিত হওয়ার সুযোগটা কেউই ছাড়তে চায়নি। রমজান, নীলাশা, আঞ্জুমান সবাই কাউকেই বাড়ি ফিরতে দেয়নি। সকলের সাথে খোশ গল্প আর পরিচয় আলাপচারিতা দিয়ে খাবার পর্ব শেষ করে। বড়রা ড্রয়িং রুমে বসে গল্প করছে আর এদিকে রাফাত, আদ্রিস, নিবিড় মিলে ছাদে ব্যবস্থা করছে বসার। আজকে রাত নাকি আড্ডা আর গল্প করেই পার করবে। আর তাদের সাথে আবরার ভাই আর ধ্রুব যোগ দিয়েছে। তিয়াস অনেকটা ক্লান্ত থাকায় আগেই ঘুমিয়ে গেছে। আর বাকি রইল মেঘালয় চৌধুরী। মেঘের কথা পালক জানে না, বলবেও না। মেঘের দিকে পালক আর ভুলেও তাকায়নি। খাবার টেবিলেও একবার চোখ তুলে তাকায়নি। কি করে তাকাবে? মেঘ এমন বেহায়া হয়ে গেছে যে মেঘের সামনে আসতেও ভয় হয়। পালককে সব রকম অস্থির আর অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলার ট্যালেন্ট ঠুসে ঠুসে ভরা মেঘের মধ্যে। এমন অসভ্য লোকের সাথে পালক কিছুতেই কথা বলতে চায় না। রাত প্রায় 1টা। এমন মধ্য রাতে ও পরের সময়টা পালকরা সকলে ছাদে ভূতের মতো আড্ডা দিতে ব্যস্ত। ওদের হুড়হুড় গ্যাং আবরার, ধ্রুব আর ওই অসভ্য চৌধুরীটা মিলে পালকরা 9 জন ছাদে মাদুর পেতে বসে আছে। এখনো ট্যুর নিয়ে আলাপচারিতা শুরু করেছে রাফাইতটা। ভাইয়া, তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে তুমি যাবে ট্যুরে। এখন তো ধ্রুব ভাইও এসে গেছে। চলো না, চলো চলো সবাই মিলে, খুব মজা হবে। ধ্রুব ভাই, তুমি একটু বলো না ভাইয়াকে। রাফাতের এমন বাচ্চাদের মতো জিদ ধরায় ধ্রুবও বলল, হ্যাঁ যাব তো, অবশ্যই যাব। মেঘ দেখ সবাই কেমন আশা করেছে ঘুরতে যাবে। তুই আর না করিস না ভাই, চল যাই। দেশে পিলাম তো অর্ধেক যুগ পরে, সবুজের হাওয়া গায়ে লাগলে মন্দ হয় না। ধ্রুবর কথায় মেঘালয় বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলে দেখি। কোনো বলা বলি নাই, মামুনিকে নিয়ে কোনো প্যারা নাই। আমি তো মামুকে সবার আগে রাজি করেছি। রাফাতের কথায় এবার নিবিড়ও বলে উঠল, তাহলে আর কি, আমরা কাল পরশু মধ্যে যাচ্ছি। ইয়াস, আমার তো তরই সইছে না, মন চাচ্ছে এক্ষুনি চলে যাই। রাফাত, নিবিড় আর আরশি এমন পাগলামি দেখে সবাই হা হা করে হেসে দেয়। শুধু চুপচাপ দর্শক হয়ে দেখছে পালক আর শিমু। শিমু বলদের মতো কথা না হয় বাদই দিল। ও সব সময়ই অমন পেঁচা মুড অন করে রাখে, কিন্তু পালকের তো ট্যুরে যাওয়ার খুশিতে একদিকে লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছা করছে, আর একদিকে এই সিরিয়াস চৌধুরীর সাথে যাওয়ার কথা মনে হতেই হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করছে। এই মেঘ এসে থেকে পালকের জীবনটা অতিষ্ঠ করে রেখেছে। ভেতরে বাহিরে কোথাও শান্তি পাচ্ছে না। ধ্যাত,
পালকের ভাবনার মাঝেই আদৃশ বলে, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট একটা গান হলে কিন্তু জমে যায়। একদম। মেঘ ভাই একটা গান ধরো না প্লিজ, তোমার গান শুনে না বহুদিন। রাফাতের হুটহাট এমন আবদারে হকচকিয়ে উঠে মেঘ। বেশ অপ্রস্তুত হয়ে বলে, আমি কেন? ধ্রুবকে বল, আমি গান টান গাইতে পারবো না। ধ্রুব পাশ থেকে বলে, কি বলিস? তুই আর আমি, তোর গানের গলা যে কতটা চমৎকার সেটা আমরা সবাই জানি। কোনো কথা নাই, এখন একটা গান চাই, ব্যাস। একদম, আমি এক্ষুনি গিটার আনছি। বলেই এক ছুটে গিয়ে গিটার নিয়ে হাজির হলো 2 মিনিটের মধ্যেই। এই গিটারটা রাফাতকে রুচিতা গিফট করেছিল ওর লাস্ট বার্থডেতে, যদিও পারে না এটা বাজাতে।